নমস্কার, আমি শর্মিষ্ঠা। গল্পগুলি শুনতে সব শ্রোতাদের স্বাগত জানাই। যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমার সঙ্গে আছেন, তাদের সকলকে ধন্যবাদ জানাই। পাঠ করছি সুচিত্রা ভট্টাচার্যের উপন্যাস গভীর অসুখ। আজ পড়ে শোনাব শেষ পর্ব। স্টাফ রুমের এক কোণে বসেছিল অভিজিৎ। উদাস সামান্য, বুঝি বা ম্রিয়মান। সে যে আগে কলেজে খুব মুখর বা প্রাণবন্ত থাকতো এমন নয়, তবে এতটা নির্জীবও বুঝেছিল না। সে রাতের অভব্য পরিস্থিতি এখনো তাকে দুঃস্বপ্নের মতো তাড়া করে বেড়ায় সর্বক্ষণ। কেন যে সেদিন অভিজিৎ স্নায়ুর ওপর নিয়ন্ত্রণ হারালো, ভাবতে গেলে ওর মন আরো বিস্বাদ হয়ে যায়। এই দুনিয়ায় যে করে সেই তো করে, এটাই নিয়ম। আবহমান কাল ধরে এভাবেই চলে আসছে সংসার, আর যে করে তাকে মুখ বুজেই করতে হয়। মিছি সেটা অন্যকে স্মরণ করিয়ে দিয়ে কেন যে অভিজিৎ নিজেকে খাটো করল। বাইরে এখন উজ্জ্বল নীলিমা, তুলো তুলো মেঘ টুকরো টুকরো খুশির মতো ভেসে বেড়াচ্ছে আকাশে। শরৎ এখন তার পূর্ণ মহিমায় উদ্ভাসিত। সোনাঝুরি রোদে তার উৎসবের ছোঁয়া, পলকা বাতাসে ছুটির হাতছানি। ঠাট্টা, সবই নিষ্ঠুর ঠাট্টা। অভিজিতের দিন যে মলিন সে মলিন। শেষ পর্যন্ত তাকেই সকলের কাছে মাথা নোয়াতে হলো। উপায় বা কি? বাবার রোগ তো আর কয়েকজন দায়িত্ব জ্ঞানহীন মানুষের কল্পিত অভিমানের তোয়াক্কা করে না। তার তৃতীয় দফার কেমোথেরাপি করাতেই হবে অভিজিৎকে, না হলে তো আবার নতুন করে ছোট হতে হবে তাকে। অতএব সকলের কাছে মাথা মোড়াও, ভাই বোন মা। আশ্চর্য, অভিজিৎকেই সবাইকে বুঝতে হবে। কেউ একবারও অভিজিতের কথা ভাববে না। তার মুখের কথাটাই চরম সত্যি, অথচ তার তিলে তিলে ক্ষয়ে যাওয়াটা মূল্যহীন। বাহারে দুনিয়া, আত্মত্যাগের কি ফল! জোর গজল্লা চলছে স্টাফ রুমে পুজোর ছুটির হিসেব নিয়ে। পঞ্চমীর দিন ক্লাস বন্ধ হচ্ছে, তাই নিয়ে বিরাট শোরগোল। এবার পঞ্চমী পড়েছে শুক্রবার, দ্বিতীয়ার দিন গান্ধী জয়ন্তী। মহালয়াটা সামনের রবিবারে পড়ে একটা ছুটি মার খেয়ে যাচ্ছে। সুতরাং পুজোর ছুটি কেন, মহালয়ার পরদিন থেকে শুরু হবে না, সেই নিয়ে আলোচনা চলছে স্টাফ রুমে। দীপেন এবছর কলেজ শিক্ষক সংসদের সম্পাদক। ছুটির লিস্ট সেই তৈরি করেছে, আর তার উপরে এখন আক্রমণ হানছে সবাই। সেও কম বলিয়ে কইয়ে নয়, হাত মুখ নেড়ে আত্মরক্ষার চেষ্টা চালিয়ে যাচ্ছে প্রাণপণ। সবই অবশ্য হালকা চালের কথাবার্তা। শুনলেই বোঝা যায় কলেজে পুজোর আমেজ এসে গেছে। পুলকেশ বলছে, ও কণিকা দিদিমণি, একটা কোইন্সিডেন্স লক্ষ্য করেছেন? আমাদের লাস্ট ওয়ার্কিং ডেও শুক্রবার, আবার কলেজ খোলার প্রথম দিনটাও শুক্রবার। দুদিনই আমাদের আসতে হবে, তা শুক্রবার আপনার অফ ডে না? কণিকার চোখে ছদ্মকোপ। বলল, শুধু আমার কেন, কলেজে ম্যাক্সিমাম জনেরই তো শুক্রবার অফ ডে। দীপেনবাবু অথরিটিকে তেল দেওয়ার জন্য পঞ্চমী অবধি ক্লাস টানছেন। ধরিত্রী বলল, কি ঝামেলা বলো তো, মহালয়ার পরে কলেজে এলে পুজোর মার্কেটিংটা করব কখন? মিটিমিটি হাসছে দীপেন। বলল, ছুটির লিস্ট যখন টিসি মিটিংয়ে প্লেস করি তখন এসব কথা বলেন না কেন? বলি না নয়, আপনি বলতে দেন না, প্রিন্সিপালের পালানোর তাড়া থাকে, আর আপনিও গোলে হরিবোল করে মিটিং শেষ করে দেন। পুলকেশ টুক করে দীপেনের পক্ষ নিয়েছে। বলল, তাই কি, নাকি আপনারাই সিঙাড়া মিষ্টি খেয়ে বাড়ি দৌড়ন? মঞ্জুলিকা হেসে উঠল, বলল, আমি ভাই এসব ঝগড়াঝাটি বুঝি না। মহালয়া পেরোলেই আমি জঙ্গলে ঢুকে যাব। বান্ধবকর টিকিট মিকিট আমার কাটা হয়ে গেছে, ওখানে গিয়ে যদি ভালো একটা বাঘ পাই, ধরে এনে দীপেনবাবুর পেছনে লেলিয়ে দেব। বাঘ নয়, বাঘিনী আনবেন। আমার তো শালি ফালি নেই, একটা বাঘিনী পেলে তাও। সুখ যেন বিচ্ছুরিত হচ্ছে ঘরে।
অভিজিতের অসহ্য লাগছিল। নিচু গলায় সিদ্ধার্থকে জিজ্ঞাসা করল, আমাদের স্যালারিটা হচ্ছে কবে? কেমিস্ট্রি সিদ্ধার্থ একটা অর্থনৈতিক ভূগোলের বই উল্টোতে উল্টোতে রঙ্গরসিকতা উপভোগ করছিল। ঘুরে তাকিয়ে বলল, ওই হবে পরশু বা তার পরদিন। 1 তারিখের আগেই হবে এবার? বলছে তো 11 মাস দেরি করে হয়, একবার না হয় তাড়াতাড়ি দিলই। আর অ্যাডভান্সটা? আমি অ্যাডভান্স নিই না, বলতে পারবো না। মাস মাস মাইনে থেকে কাটবে, রিডিকিউলাস। একটা নিঃশ্বাস পড়ল অভিজিতের। সিদ্ধার্থর কথাতেও যেন অপমানের ছোঁয়া লেগে আছে। একটু যেন দংশনও হলো বিবেকের। গত 5 বছরে ঠিক এই ভঙ্গিতে সেও অনেককে ওই উত্তর দিয়েছে। কে জানতো বুমেরাং হবে। ঘড়ি দেখল অভিজিৎ। কটা দেখল ঠিক খেয়াল করল না। ক্ষণ ক্ষণ ঘড়ির দিকে তাকানো অভ্যেস হয়ে গেছে আজকাল। পরে না, যেন দেখে সময়কে। কেন দেখে? কমাস ধরে ঘড়ি মেপে ডাক্তার, নার্সিংহোম, হাসপাতাল এসব করতে হয়েছে বলেই কি? নাকি দুঃসময়কে ঘড়ি দেখে দেখে পার করাতে চায় সে? ভাবতে ভাবতে অভিজিৎ বাথরুমে। প্রায়ান্ধকার বাথরুমের আয়নায় এক চোরের মুখ, অপরাধীর প্রতিবিম্ব। কেন এমন ছায়া পড়েছে মুখে? কর্তব্যে অবহেলা না করলে কি এমনই ঘটে? নাকি হৃদয়ের অচেনা কন্দরে বিরক্তি মিশে আছে বলেই? বিটকেল এক হিন্দি গানের কলি ভাঁজতে ভাঁজতে বাথরুমে ঢুকছে দেবেন। অভিজিৎকে দেখে গান থামল। বলল, কাল এলে না যে বড়? কোথায়? অভিজিৎ আনবো না। পারে, কাল কোঅপারেটিভের মিটিং ছিল না? পার্থদা তোমাকে চিঠি দেননি? আপনাকেও তো একটা চিঠি দিয়েছিলাম আমি, পাননি আপনি? ওহ, দ্যাট সিলি লেটার। ছাড়ো তো। পূর্ণ দমে বেসিনের কল খুলে দিয়েছে দেবেন। জোরে জোরে জল ছেটাচ্ছে মুখে। কল বন্ধ করে বলল, আমি কিন্তু তোমাকে হাইলি এক্সপেক্ট করেছিলাম। অভিজিৎ ম্লান হাসল। বলল, মিটিংটা বিকেলে ছিল না, ওই সময় আমি বাবাকে নার্সিংহোম থেকে বাড়িতে, মানে ওই 3rd কেমোটা পরশু শেষ হলো। ওহো! দেবেনের মুখ থেকে হাসি হাসি ভাবটা মুছে গেল। বলল, এনিওয়ে সব ওকে? মোটামুটি। আছেন কেমন এখন? ওই আছে। স্টেথো থার্মোমিটার ছোঁয়ালে বোঝা যায় প্রাণ আছে, কাশলে বোঝা যায় বেঁচে আছে। তার মানে কোনো উন্নতি হয়নি। রক্ত পড়াটা বন্ধ হয়েছে? না। জ্বরও আসে? না, ভুল বললাম। আসবে কেন, ছাড়েই না। ওই 99, 101, 100। তা ডাক্তার কি বলছে? কিছুই বলছে না, টেপ বাজাচ্ছে। 6টা কেমো দিতে হবে, 6টা কেমো দিতে হবে। লাস্ট যেদিন গেছিলাম, তো যেদিন নার্সিংহোমে তোমার বাবার ব্লাড চলছিল, তোমার মিসেস বলল শ্যাডোটা নাকি এখনো আরও বেড়ে গেছে। হ্যাঁ, তা বেড়েছে। অভিজিৎ মাথা দোলালো। বোঝেনি তো, শরীরে বাবার আর কিছুই নেই। আমি শুধু ওই রুটিন লড়াইটা চালিয়ে যাচ্ছি। ভেরি স্যাড। অভিজিতের কাঁধে হাত রাখল দেবেন। তারপর বলল, কি করবে বলো? ট্রুথ তোমায় ফেস করতেই হবে। অভিজিতের হাসি পেল। কোনটা এখন বেশি ট্রুথ? বাবার মৃত্যু না বাবার এই নির্দয় বেঁচে থাকা? কোনটার কথা বলতে চায় দেবেনদা? অভিজিতের সঙ্গে বাথরুম থেকে বেরিয়ে এলো দেবেন। নিজের চেয়ারের দিকে যেতে গিয়েও দাঁড়ালো। বলল, পার্থদা তোমাকে কালকের মিটিং নিয়ে কিছু বলেছে? মানে কি কথা হয়েছে সেসব নিয়ে? না, আমিও অবশ্য জিজ্ঞেস করিনি। দেবেন যেন সামান্য ইতস্তত করল। বলল, তোমার ক্লাসে দেরি আছে তো? অভিজিৎ আবার ঘড়ি দেখল। বলল, এখনই ক্লাস? হ্যাঁ, আজ আবার আমি একটু তাড়াতাড়ি বেরোবো কি না আপন মনে বলল দেবেন। তারপর বলল, যাকে শোনো, কথাটা বলেই নি। কাল আমাদের মিটিংয়ে ডিসিশন হয়েছে বাড়ির কাজ আমাদের চলতে থাকবে, তোমার টাকা ছাড়াই চলতে থাকবে। পরে তোমার ক্রাইসিস কাটলে টাইম টু টাইম দিয়ে দিও। কথাটা ঠং করে অভিজিতের কানে লাগলো। প্রস্তাবটা লোভনীয়, কিন্তু এতেও যেন অপমানের ছোঁয়া। মাথা নেড়ে বলল, তা হয় না দেবেনদা,
আমি তো আপনাদের কাছে চিঠিতে আমার অবস্থা ক্লিয়ারলি স্টেট করে দিয়েছি। দেখো অভিজিৎ, বিপদ আসে, বিপদ চলেও যায়। এইভাবে ফ্ল্যাট করার সুযোগ বারবার কিন্তু আসে না। অ্যান্ড ইউ উইল বি হ্যাপি টু নো আমাদের কোঅপারেটিভের কোনো মেম্বারই তোমাকে এখন বাদ দিতে রাজি নয়, আমিও নই। আপনাদের মহানুভবতার জন্য ধন্যবাদ দেবেনদা, কিন্তু আমি আর ফ্ল্যাটে নেই। নিয়ার ফিউচারে আমি কোনো টাকাই দিতে পারবো না। আহা, ডিস্টেন্ট ফিউচারে তো পারবে। তোমার কেসটা প্রতিটি মেম্বার খুবই সিম্প্যাথেটিক্যালি ট্রিট করছে। আমি কারো দয়া চাই না দেবেনদা। দয়া কেন হবে? সবাই তোমার জন্য ফিল করছে। আমরা যে কেউ তোমার অবস্থায় পড়তে পারতাম। তুমি জানো এর মধ্যে কি হয়েছিল? অপাঙ্গে গজল্লারত সহকর্মীদের দেখে নিল দেবেন। তারপর বলল, পুলকেশ সিচুয়েশনটা জেনে তোমার জায়গায় এন্ট্রি নিতে চেয়েছিল। আমি ভেহিমেন্টলি অপোজ করেছি। কারো অসহায়তার সুযোগ নেওয়াটা তো উচিত কাজ নয়, ঠিক কি না? অসহায়তা শব্দটা আবার বেজেছে কানে। আবার সেই অপমান। কি হলো, তোমার চিঠিটা উইথড্র করে নিচ্ছ তো? না, করছি না। বললাম তো আমি নেই এতে। কি তখন থেকে নেই নেই করছো? তুমি আছো, তুমি ছিলে, তুমি থাকবে। ঝাঁ করে রক্ত চড়ে গেল অভিজিতের, অনেকটা সেদিন রাতের মতোই। কড়া সুরে বলল, কেন কেন আপনি আমাকে জোর করছেন বারবার? দয়া দেখানোর আর লোক পেলেন না? দয়ার কথা বারবার আসছে কোত্থেকে অভিজিৎ? অভিজিতের পিঠে আলগা চাপড় দিল দেবেন। তারপর বলল, বললাম না, উই ফিল ফর ইউ। সবাই আমরা তোমার অসুবিধেটা অনুভব করেছি বলেই না। কে আপনাদের অনুভব করতে বলেছে? স্থানকাল পাত্র ভুলে অভিজিৎ হঠাৎ চেঁচিয়ে উঠল। বলল, আমি ভিখিরি? আমাকে ভিখিরি ভেবেছেন? হ্যাভ আই বেগড ফর ইওর অনুভব? আহা, তা কেন? তা নয় না। হ্যাঁ, আপনি আমাকে অপমান করছেন। সকলে টাকা দিয়ে ফ্ল্যাটে যাবে, আর অভিজিৎ চৌধুরী বিনা টাকায় ফ্ল্যাটে ঢুকে আপনাদের কাছে হাত কচলাবে। খুব মজা, হ্যাঁ, খুব মজা। ঘরে গুলতানি থেমে গেছে। অনেকে চেয়ার ছেড়ে উঠে এসেছে অভিজিৎ আর দেবেনের কাছে। পুলকেশ কৌতূহলী মুখে জিজ্ঞাসা করল, কি হয়েছে এসি? অভিজিৎ সঙ্গীতে ফেরার চেষ্টা করল। এ কি ছেলে মানুষই করে ফেলল সে? বুকের গভীরে কোথায় যেন এক হীনমন্যতা বোধ পাকাপাকি বাসা বেঁধে ফেলেছে। এ যেন তারই প্রতিফলন। চোখ বুজে দুহাতে সকলকে ইশারা করল অভিজিৎ। বলল, প্লিজ, আমি একটু একা থাকতে চাই। বেল পড়ে গেছে। একে একে সবাই চলে যাচ্ছে ক্লাসে। দেবেন কয়েক মিনিট মাথা নিচু করে থেকে ব্যাগ হাতে তুলে চলে গেল। অভিজিৎ মাথা চেপে বসেই আছে। ছেলেমেয়েরা অপেক্ষা করছে ক্লাসে। সে হুঁশও নেই। ঘাড়ের পেছনটা দপ দপ করছে ভীষণ। এখনই বুঝি ছিঁড়ে যাবে শিরা। অভিজিতের কি ক্ষমা চাওয়া উচিত ছিল? হ্যাঁ, কেনই বা ক্ষমা চাইবে? সে কি চুরির দায় ধরা পড়েছে? রঘু ডাকছে, স্যার, আপনার টেলিফোন। রক্তচক্ষু অভিজিৎ ঘাড় শক্ত করে তাকালো। বলল, কার ফোন? উদাস উত্তর দিল রঘু। বলল, বলতে পারবো না স্যার, অফিস থেকে আপনাকে ডেকে দিতে বলল। মুহূর্তে সমস্ত রক্ত হুড়মুড় করে মাথা থেকে নেমে গেছে। শরীর হিম। বুকের মধ্যে একটা গম পেশাই মেশিন চলতে শুরু করেছে। কলেজে তো বিশেষ ফোন আসে না তার। কোত্থেকে এলো তবে? বাড়ি থেকে? চরম সংবাদটা কি তাহলে এসেই গেল? পরিপরি করে ছুটেছে অভিজিৎ। কাঁপা হাতে ফোন তুলেছে। হ্যালো। ও প্রান্তে ঋতু ঝলমল করে উঠল। এই, তুমি এক্ষুনি একবার চলে এসো। কোথায়? কেন? কোথায় আবার? বাড়িতে। ঋতু উত্তেজনায় চেঁচাচ্ছে। বরুণদা এসেছে, তোমার সঙ্গে ভীষণ জরুরি দরকার। ট্যাক্সি নিয়ে এক্ষুনি চলে এসো। হঠাৎ? ওফ, আসতে বলছি, এসো না। বরুণদা ডাক্তার, যাকে তুমি রিপোর্ট স্লাইড সব পাঠিয়েছিলে, তিনি নাকি বলেছেন বাবার আদৌ ক্যান্সার নেই। যা, অসম্ভব। অভিজিৎ রিসিভার খামচে ধরল। হ্যাঁ গো, এক্স রে দেখেই নাকি ওর সন্দেহ হয়েছিল।
দুটো স্লাইড দুটো বড় বড় সেন্টারে টেস্ট করতে পাঠিয়েছিলেন, 2 জায়গাতেই নাকি রিপোর্ট নেগেটিভ। বাবার কোনো ম্যালিগনেন্ট সেল পাওয়াই যায়নি। অভিজিতের হাত থেকে রিসিভার পড়ে গেল। ক্রনিক গ্র্যানিউলোমেটাস ডিজিজ, নো এভিডেন্স অফ ম্যালিগনেন্সি ইজ ফাউন্ড। চোখের খুব কাছে কাগজটাকে এনে দেখছিলেন কল্যাণী। বিকেল শেষ হয়ে এলো, ঘরে আলো বড় কম এখন, তবু যেন প্রতিটি অক্ষর স্পষ্ট পড়তে পারছেন তিনি, যেন আবছায়া চিড়ে অক্ষরগুলো নিজেরাই কাগজ থেকে উঠে আসছে। এও সম্ভব? অমলকান্তি উঠে বসেছেন বিছানায়, আলো আধারে তার স্বর শোনা গেল, মনু। 59 বছরের শরীরটা কেঁপে উঠল কল্যাণীর। বহু যুগ পর অমলকান্তি ডাকলেন ওই নামে। 40 বছরের গতানুগতিকতায় নামটা কবেই হারিয়ে গিয়েছিল, এতকাল পর হঠাৎ আবার ফিরে এলো। কল্যাণী স্বামীর বিছানার পাশে গেলেন, বললেন, কি হলো? বারবার কি অত পড়ো কাগজটায়? কিছু নয়। বিশ্বাস হয় না, তাই তো? কল্যাণী উত্তর দিলেন না, স্বামীকে দেখছিলেন। হাড় পাঁজরা সর্বস্ব দেহ যেমন ছিল তেমনই আছে, কিন্তু কোত্থেকে যেন একটা চোরা আলো এসে পড়েছে খাঁচাটায়। পরোয়ানা ফিরে যাবে এই আশ্বাসেই শরীরে কি আশ্চর্য জোর ফিরে পেয়েছে মানুষটা। প্রশ্নটা এড়িয়ে কল্যাণী হাসলেন সামান্য, বললেন, তোমার স্যুপটা গরম করে দিই? সন্ধেটা হোক, কারো সাড়া পাচ্ছি না যে আজ। বিকেলে খেয়ে থাকবে। ঋতু একটু রিমলিকে নিয়ে বেরোলো। ও, তা অনু আজ এলো না? রোজ রোজ সংসার ফেলে আর কি আসবে? বলেই পলকের জন্য উদাস কল্যাণী। বাবা মরে যাচ্ছে ভেবে রোজ রোজ আসতো মেয়ে, ভাইদের সঙ্গে মন কষাকষি হওয়া সত্ত্বেও। বাবা বেঁচে উঠবে শুনে টানটা কমে গেল। পাখার হাওয়ায় বোধহয় শীত করছে অমলকান্তির। নিজেই চাদর গায়ে টেনে একটু কুঁকড়ে বসলেন। ধীর লয়ে ঘাড় ঘুরিয়ে ক্ষণেক দেখলেন জানলার বাইরের পৃথিবীটাকে, আবার ডাকলেন, মনু। আমার আবার যে টেস্টটা করালো, তার যেন কি নাম? কেন? ওটা সত্যি সত্যি টিবির টেস্ট তো? হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওটা ওই এলাইসা টেস্ট। ও, তা রিপোর্ট আসবে কবে? এসে যাবে, আজ নয়তো কাল নয়তো পরশু। অমলকান্তি আবার যেন কি ভাবছেন, কাশলেন একটু, শুকনো কাশি, জোরে জোরে শ্বাস টানছেন। কল্যাণী ঝুঁকলেন, বললেন, কি হলো? নিঃশ্বাসের কষ্ট হচ্ছে? না, তেমন নয়। জ্বর আসছে নাকি দেখি। কল্যাণী স্বামীর কপালে হাত ছোঁয়ালেন। তাপ আছে অল্প, 99 মতন হবে। এই বিকেলের দিকেই বাড়ে জ্বরটা, এখনই সাবধান হওয়ার সময়। বললেন, সৌত, এবার শুয়ে পড়ো। না, অমলকান্তি মাথা ঝাঁকালেন, শুলেই কাশি হবে, বসি একটু। তুমি বরং আমায় একটু জল দাও, গলাটা ভিজিয়ে নি। জল খেয়ে খাটের বাজুতে হেলান দিয়েছেন অমলকান্তি, চোখ বুঝলেন। বললেন, আচ্ছা মনু, এত বড় একটা ফুল হয় কি করে বলো তো? ফুল যে কোথায় কিভাবে হয়, কেন হয়, তা যদি কল্যাণীর জানা থাকতো। ফুল হয়, ফুল পীড়াও দেয়, আর এই পীড়াটাকেই সহ্য করা স্বতঃসিদ্ধ বলে বোধ হয় মানুষের। কল্যাণী বললেন, ভেবে আর কি করবে, যা হওয়ার তা তো হয়েই গেছে। কিন্তু এত মারাত্মক ভুল, তাই তো দেখছি, সবটাই ভুল। এর কি কোনো শাস্তি নেই? কে কাকে শাস্তি দেয় বলো? অমলকান্তি চোখ খুললেন, বললেন, ধীমান যে বলল যে ল্যাবরেটরি ভুল রিপোর্ট দিয়েছিল তাদের নামে ফ্রন্ট পেজ নিউজ করবে, তা তার কি হলো? কল্যাণী শ্বাস ফেললেন, বললেন, অনেকেই অনেক কথা বলেছিল,
কোনটাই বা? অভি বলল পুলিশ কেস করবে, ইন্দ্র বলল এখনই উকিলের চিঠি পাঠাচ্ছি, অনু তো ডাক্তারবাবুকে গালাগাল করেও আসবে বলেছিল। কার আর এখন এত ঝুট ঝামেলা পোষায়? বড় ঝঞ্ঝাটটা থেকে মুক্তি পেয়েছে, এতেই না তারা কত নিশ্চিন্ত। বাইরে একটা হল্লা হচ্ছে, আর চতুর্থী, পাড়ার ঠাকুর এলো। আলো একদম মরে গেছে। শরতের সন্ধ্যা নামছে পায়ে পায়ে। খাট থেকে উঠে ঘরের আলো জ্বেলে দিলেন কল্যাণী। পাখা 3 পয়েন্টে চলছিল, 1 পয়েন্টে করে দিলেন। ফিরে এসে বললেন, ওসব ভেবে আর কি হবে, ভুলে যাও দেখি। ভুলেই গেছি আমি, এমনি বলছিলাম। এমনিও বলবে না, এখন তোমার একটাই কাজ, শরীর সারানো। শরীর? অমলকান্তির ঠোঁটের কোণে হাসির মতো কি যেন দেখা গেল। হাসছো যে? হাসি কি আর সাধে? যা বিষ ঢুকে গেল শরীরে। বরুণের ডাক্তার সেদিন কি বলে গেল শুনলে না? ওষুধটা বিষ ঠিকই, কিন্তু এতে জীবনহানির কোনো আশঙ্কা নেই। ডাক্তাররা ওরকমই বলে। আমি তো টের পাই শরীরে কি জ্বালা পোড়াটা চলে আমার। হাত বাড়িয়ে অমলকান্তির হাত ছুলেন কল্যাণী। বললেন, কমে যাবে গো, একটু তো সময় দাও। অনন্তকাল সময় দিলেও কমবে না। অমলকান্তির মুখ দুমড়ে মুচড়ে গেল। ও 20 বার নিলে নয় কথা ছিল, 3 বার। অমলকান্তির স্বর নিমেষে যেন হাহাকার হয়ে গেল। ছোট্ট নির্জন একতলা বাড়িটাতে ঘুরপাক খাচ্ছে, প্রতিধ্বনিত হচ্ছে। সহসা চোখ ভেঙে কান্না ছুটে এলো কল্যাণীর। গত 6 মাসে অনেক উৎকণ্ঠায় জর্জরিত হয়েছেন তিনি। যন্ত্রণার প্রপাত আছড়ে পড়েছে তাঁর উপর। একদিনের জন্যেও চোখে জল আসেনি। আজ কেন ওই হাহাকার এত বাজে বুকে? কল্যাণী নিজেও কি 3 বার বিষ ধারণ করেননি? বাইরের চেঁচামেচি থেমে গেছে। ঠাকুর উঠল প্যান্ডেলে। উৎসবের দিন শুরু হলো। অমলকান্তিও হয়তো ক্যান্সার থেকে মুক্তি পেলেন, তবু ব্যাধিটা রয়েই গেল এ বাড়ির রন্ধ্রে রন্ধ্রে। শুনলেন সুচিত্রা ভট্টাচার্যর উপন্যাস গভীর অসুখ। আবার ফিরব খুব তাড়াতাড়ি নতুন গল্প নিয়ে। সঙ্গে থাকুন। নমস্কার।